বঙ্গে যখন জমে শীতের আগমন, তখন হয়ে যাক একদিন বা দুদিনের ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণ। ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরকে দুই ভাগে ভাগ করেছে বয়ে চলা ভাগীরথী। আর এই ভাগীরথীর দুদিকেই রয়েছে নবাবী আমল থেকে পৌরাণিক মুর্শিদাবাদের বহু ঐতিহাসিক নিদর্শন। আজকের পর্বে সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে আগামী দিনে আপনাদের প্ল্যান করতেও সুবিধা হবে। মুর্শিদাবাদ ভ্রমণ আপনারা একদিনে সম্পন্ন করবেন নাকি দুদিনে? বরাবরের মতো ক্যামেরায় আমি সাহিল, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত। যেহেতু মুর্শিদাবাদ শহর ঐতিহাসিক শহর, তাই বেড়ানোর সাথে সাথে ইতিহাস একটু একটু ব্যাখ্যা করাও প্রয়োজন। তাই শুরুতেই বলে রাখি, আপনারা কিন্তু বোর হবেন না। চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই কলকাতা থেকে মুর্শিদাবাদগামী যে কোনো একটি ট্রেনে মুর্শিদাবাদ চলে আসুন। এরপর থেকে আমার ভিডিও ফলো করুন এবং একদিনের মুর্শিদাবাদ ট্যুর প্ল্যান করুন। তবে আমি বলবো, আপনারা মুর্শিদাবাদ স্টেশন থেকেই টোটো রিজার্ভ করে নিন ও তাদের সাথে কথা বলে একটি একদিনের ঘোরার প্যাকেজ করে নিন। মূলত মুর্শিদাবাদের সাইট সিন আপনাদের এই টোটোতেই সব জায়গায় করতে হবে, তাই টোটো প্রথম দিন রিজার্ভ করাই বেস্ট অপশান হবে আপনার জন্য। এবার যেহেতু একদিনের প্ল্যান, তাই একদিনে আপনারা লোকাল সাইট সিনগুলো করে নিন। লোকাল সাইট সিনগুলো করতে মাথাপিছু 160 টাকা করে ভাড়া নেবে টোটোতে। একদিন কিংবা দুদিনের ভ্রমণে মুর্শিদাবাদের কোন কোন জায়গাগুলো আপনারা কভার করতে পারবেন, এবার সেটা শেয়ার করি আপনাদের সাথে। একদিনের মুর্শিদাবাদ ভ্রমণে রেল লাইনের ওই পারে আপনারা দেখতে পাবেন কাটরা মসজিদ, জাহানকোষা কামান এবং ফৌতি মসজিদ। এবং একই সঙ্গে একদিনের মুর্শিদাবাদ ভ্রমণে ভাগীরথীর পূর্ব দিকে আপনারা দেখতে পাবেন হাজারদুয়ারি প্যালেস, আজিমুন্নেসা বেগমের সমাধি, মির্জাফরের বংশধরের 100 কবর ও মির্জাফরের বাড়ি, নসিপুর রাজবাড়ি, জগৎ শেঠ প্যালেস, কাঠগোলাপ বাগান এবং মতিঝিল। আর মুর্শিদাবাদ ভ্রমণ যদি দুদিনের হয়, তাহলে একই সঙ্গে আপনারা অ্যাড করতে পারেন খোশবাগ, হীরাঝিল, রোশনীবাগ, ডাহাপাড়া ধাম, কিরিটেশ্বরী মন্দির এবং চার বাংলা মন্দির। আজকের মুর্শিদাবাদ ভ্রমণ আমি শুরু করব ভাগীরথীর পূর্ব পাড় থেকে। প্রথমেই যাব কাটরা মসজিদ। কাটরা মসজিদ দেখার জন্য কোনো এন্ট্রি ফি নেই। ইতিহাস বলে বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ, যার শাসনকাল 1717 থেকে 1727, মাত্র 10 বছর। মুর্শিদ কুলি খাঁ জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। পরবর্তীকালে ঘটনাসূত্রে তিনি মুসলিম হয়ে মুর্শিদাবাদ শহরের নবাব হয়ে ওঠেন এবং তার জীবনদশায় এই কাটরা মসজিদ নির্মাণ করা হয়। মুর্শিদাবাদ ভ্রমণের আমাদের পরবর্তী দ্রষ্টব্য জাহানকোষা কামান। এই জাহানকোষা কামান দেখতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। জাহানকোষা শব্দের অর্থ বিশ্ব ধ্বংসকারী। মধ্যযুগীয় বাংলার নবাবী আমলে এটি যুদ্ধাস্ত্রের ঐতিহাসিক নিদর্শন। অষ্টধাতু নির্মিত 7 টন ভারী এই কামান, যা দৈর্ঘ্য 17 ফুট এবং প্রস্থে 3 ফুট। এই কামান একবার ফায়ার করতে প্রয়োজন হতো 17 কেজি গান পাউডার। কামানের গায়ে খোদাই থেকে জানা যায় এই কামান বাদশাহ শাহজাহানের আমলে তৈরি। আমাদের আজকের পরবর্তী দ্রষ্টব্য ফতি মসজিদ বা ফৌতি মসজিদ। অত্যন্ত জরাজীর্ণ দশা নিয়ে মুর্শিদ কুলি খাঁর দৈত্য সরফরাজ খানের অসম্পূর্ণ অধ্যায়ের স্মৃতি বহন করছে এই ফৌতি মসজিদ। নবাবের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার আগেই তিনি ফৌতি হন বলে এই মসজিদের নাম রাখা হয় ফৌতি মসজিদ বা ফুতি মসজিদ। এরপর প্রবেশ করলাম দক্ষিণ দরজা প্রবেশদ্বার দিয়ে কেল্লা নিজামত এলাকায়। হাজারদুয়ারি প্যালেস সহ
অন্যান্য অনেক স্থাপত্য রয়েছে এই চত্বরে, যা নবাবী আমলে বলা হতো কেল্লা নিজামত। আমাদের পরবর্তী দ্রষ্টব্য ওয়াসিফ মঞ্জিল। বর্তমানে এই প্যালেস মিউজিয়ামে নির্মাণ করা হয়েছে এবং এখানে সংরক্ষিত রয়েছে নবাবী আমলে নির্মিত আসবাবপত্র, অস্ত্র থেকে শুরু করে অনেক ঐতিহাসিক সামগ্রী। যেহেতু এটি একটি প্রাইভেট প্রপার্টি, তাই এখানে প্রবেশের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। ওয়াসিফ মঞ্জিল দেখে আসার পর চলে আসলাম সেই জায়গায় মুর্শিদাবাদের নাম বলতে যে হলুদ রঙের রাজকীয় প্যালেস বা ইমারত আপনাদের চোখের সামনে ভেসে ওঠে, হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। আপনারা অনেকেই ভাবেন বাংলার শেষ নবাব তথা নবাব সিরাজদৌল্লা এই প্রাসাদে বসবাস করতেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। পলাশির যুদ্ধের পর সিরাজের মৃত্যু হয় 1757 সালে। তার অনেক বছর পর 1829 সালে নবাব হুমায়ুন জাহ এই প্রাসাদের ভিত্তি স্থাপন করে। 1837 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। সেই যুগে এই প্রাসাদ নির্মাণের জন্য খরচ হয়েছিল প্রায় 18 লক্ষ টাকা। বর্তমান হিসাবে কত কোটি টাকা হয় আপনারা একটু ক্যালকুলেশন করে। বর্তমানে এই প্রাসাদ রূপান্তরিত করা হয়েছে প্যালেসে। ভারতীয় আর্কোলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে এই প্রাসাদে নবাবী আমলের আসবাবপত্র থেকে নবাবী আমলের যাবতীয় কিছু সংরক্ষিত করা হয়েছে। হাজারদুয়ারির বাইরে থেকে অনেক দরজা দেখতে পাওয়া যায়, তবে বাস্তবে এর অনেক দরজাই নকল। এই প্যালেস ঘুরে দেখতে কমপক্ষে আপনাদের 1.5 ঘন্টা সময় লাগবে, তাই একটু হাতে সময় রেখেই এখানে ঢুকবেন। প্রত্যেক সপ্তাহে শুক্রবার এই মিউজিয়াম বন্ধ থাকে। হাজারদুয়ারি প্যালেস চত্বরে আরও বেশ কিছু ইমারত রয়েছে, এর মধ্যে অন্যতম নিজামত ইমামবাড়া। এটি নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন জাহর পুত্র নবাব মনসুর আলী খান। এই ইমামবাড়া তৈরি করতে সেই সময় প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়েছিল। এই ইমামবাড়া তৈরি হওয়ার আগে এই জায়গায় নবাব সিরাজউদ্দৌলার কাঠের ইমামবাড়া ছিল। 1846 খ্রিস্টাব্দে ভয়াবহ আগুনে তা পুড়ে ছারখার হয়ে নষ্ট হয়ে যায়। এই চত্বরে রয়েছে সাদা রঙের একটি মদিনা মসজিদ, যেটি তৈরি করেছেন নবাব সিরাজউদ্দৌলা। এমনকি এই মসজিদে মদিনা থেকে আনা পবিত্র মাটিও রয়েছে, যাতে দরিদ্র মানুষেরা এই মদিনা মসজিদ স্পর্শ করে মক্কার অরিজিনাল মসজিদ স্পর্শ অনুভব করতে পারে। আরও একটি নিদর্শন রয়েছে এই কেল্লা নিজামত এলাকায়, যেটি হলো এই কামান। শোনা যায় এই কামান নাকি একবারই দাগা হয়। এই কামান একবার দাগার জন্য প্রয়োজন হয় 18 সের গান পাউডার। এই কামানের আওয়াজ এতটাই বিকট ছিল যে এর একবার দাগার ফলে পার্শ্ববর্তী এলাকার বহু গর্ভবতী মহিলার গর্ভপাত হয়। এই কারণে এর নাম হয়ে যায় পরবর্তীকালে বাচ্চাওয়ালি তোপ। এর পাশাপাশি আপনারা একদিনে ঘুরে নিতে পারেন জগৎ শেঠের বাড়ি, কাঠগোলাপ বাগান, আজিমুন্নেসা বেগমের সমাধি, মীর জাফরের বাড়ি ও তার কবর ও নানান জায়গা। এবার আপনারাই বিবেচনা করুন, আপনাদের মুর্শিদাবাদ ভ্রমণ একদিনে সম্পন্ন করবেন নাকি 2 দিনে। এবার আপনারা যদি কেউ একদিনের জায়গায় 2 দিন থাকেন, তাহলে আপনারা পরের দিন ভাগীরথীর ওপারে সিরাজদৌলার কবর, হীরাঝিল, মতিঝিল ও নানাবিধ জায়গাগুলি ঘুরে নিতে পারেন। কেমন লাগলো আপনাদের এই মুর্শিদাবাদ ভ্রমণ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হবে আপনাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও মুর্শিদাবাদ সিরিজের বাকি ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন। ততক্ষণ আজকের মতো টাটা, বাই বাই।